যে চাউলের ভাত সিদ্ধ হতে 40 থেকে 50 মিনিট সময় লাগে, সেই চাউলের ভাত কি করে 2-3 মিনিটে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এদিকে 2 পট চাউল ধুয়ে পাতিলে নিয়ে নিলাম। চুলাটা অন করে দিয়েছি। এখন ফোটানো গরম জল দেব। 1 মিনিটেরও কম সময়ে ভাতে বলক এসে যাবে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এদিকে আমি আরেকটা তরকারি রান্নার জন্য রেডি করে নিচ্ছি। রান্না করব মসুরের ডাল দিয়ে ধুন্দুল। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাতে বলক এসে গেছে ভালোভাবে। এখন ফেনাটা কেটে ফেলে দেব। এরপরে ঢাকা দিয়ে ভাতের পাতিলটা নামিয়ে রাখবো। একটা তরকারি রান্না করার পর আবার ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়ে পরে মাড় গেলে নেব। শক্ত চাউলের ভাতগুলো এভাবে রান্না করলে ভাতও খুব ভালো হয়, আর পাশাপাশি আরেকটা তরকারি হয়ে যায় ওই সময়ে। গ্যাসেরও সাশ্রয় হয়। নর্মাল জল দিয়ে মসুরের ডাল বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ হোক। এদিকে আমি সবজি কেটে নেব। 2টা ধুন্দুল খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 2টা ধুন্দুল খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মাছ রান্নার জন্য কিছুটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। গত পরশুদিন আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব বলে আলু কেটেছিলাম। পরে বেশি হয়ে যাবে বলে আলুগুলো রেখে দিয়েছি ফ্রিজে। সেই কাটা আলুগুলো আজ আবার পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রুই মাছের ঝাল রান্না করব। ধুন্দুল, হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। এখন ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো একেবারেই কচি এবং তাজা। আমি জানি এখন আপনাদের অনেকেরই ভাবনায় আসছে, ভাতের পাতিলটা যে নামিয়ে রেখেছি, ভাতগুলোর জানি কি অবস্থা হবে। ভাতগুলোর কিছুই হবে না। চাউল পুরাতন হয়ে গেলে অনেক বেশি সময় লাগে রান্না করতে। আমি এভাবেই রান্না করি। এদিকে মসুরের ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ডালে এখনো কিছুই দেওয়া হয়নি। এখন দিচ্ছি 4টা ফালি করা কাঁচামরিচ, সাথে সাথে ধুন্দুল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব এবং অল্প কিছুক্ষণ রান্না করব। মসুরের ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। ধুন্দুল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর বেশি সিদ্ধও করব না। এখন ডালে ফোড়ন দেব। সরিষার তেলে একটা শুকনো মরিচ আর রাঁধুনি ফোড়নে দিলাম। খুব সুন্দর মতো ফোড়নটা হয়ে গেছে। কেটে কেটে ডালের উপর দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়নে দিলে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়, আমার কাছে খুব ভালো লাগে। চমৎকার স্বাদে অল্প তেলে মশলা ছাড়া দারুণ একটা রান্না হয়ে গেল। এখন নামাবো। দেখতেই ভালো লাগছে, ধুন্দুলটা সবুজে আছে। এ দেখুন কত ভালো লাগছে দেখতে। ধুন্দুল একটু মিষ্টি জাতীয় সবজি, ডাল দিয়ে এইভাবে রান্না করলে খুবই চমৎকার লাগে। এবার ভাতের পাতিলটা আবার বসিয়ে দিলাম। এই দেখুন ভাত একটু ফুলে উঠেছে, তবে নষ্ট হবে না। খুবই অল্প সময়ে আবার টকবক করে ভাত ফুটে উঠল। এবার নাড়া দিয়ে দেখছি ভাত প্রায় সিদ্ধ হয়ে আসছে।
মনে হচ্ছে আরো একটা তরকারি রান্না করা যেত। কোনো সমস্যা হয় না, আমি এভাবেই রান্না করি। আমার মেয়েদেরকেও বলেছি শক্ত চাউল হলে এভাবে রান্না করবে, ওরাও এভাবে করে। ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারে কমিয়ে রাখছি, আরো কিছুক্ষণ ভাতটা সিদ্ধ হোক। এদিকে আমি মাছের তরকারিটা বসাবো। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়ে রুই মাছের পিসগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাছের পিসগুলো বিছিয়ে দেব, তারপরেই মশলা মাখানো আলুগুলো দিয়ে দেব। এখানে শুধু লবণ, মরিচ, হলুদ আর পেঁয়াজ, আর কিছুই দেওয়া হয়নি। ঢাকা দিয়ে রাখবো। এদিকে ভাতের মাড় গেলে নেব। ভাত খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। ভাতের মাড়টা দেখুন একেবারেই পাতলা। শক্ত চাউলের ভাতগুলো অনেকক্ষণ পর্যন্ত চুলার উপর বসানো থাকলে ভাতের মাড় অনেক গাঢ় হয়ে যায়। যেই ভাতের মাড় একেবারে পাতলা থাকে সেই ভাত ঝরঝরে হয় এবং খেতেও খুব ভালো লাগে। ভাতের মাড় যদি গাঢ় হয়ে যায়, ওই ভাত একটু আঠালো টাইপের হয়, অনেকের কাছে ওইটা ভালো লাগে না। আমার কাছেও ওই রকম ভাত খেতে ভালো লাগে না। হাতে যদি ভাত লেগে যায়, ওই ভাত খেতে মোটেও ভালো লাগে না। ভাত ঝরঝরে থাকলেই ভালো লাগে। ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন তরকারিটা উল্টিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো কত সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখুন। আবারও ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব ২-৩ মিনিট। এদিকে ভাতের পাতিলটা উঠিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই ভাতগুলো। হাতটা ধুয়ে নিয়েছি। ভাতগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আমার উপর বিশ্বাস রেখে এভাবে ভাত রান্না করে দেখবেন, একদিন যদি ভালো হয়, সব সময় আপনারা এভাবে ভাত রান্না করবেন, তাহলে গ্যাস কম খরচ হবে। এখন অনেকেই বলতে পারেন জলটা ফুটাতে গেলে বিদ্যুৎ খরচ হবে না? অবশ্যই বিদ্যুৎ খরচ হবে, তবে গ্যাসের মতো অত খরচ হবে না। এইসব আমি অনেক আগেই পরীক্ষা করে দেখেছি। তাই প্রতিদিন ভাত রান্নাতে বা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করি ফোটানো গরম জল দিয়েই রান্না করি। অল্প সময়ে রান্না হয়, গ্যাসও কম খরচ হয়। তরকারিতেও আমি ফোটানো জল ব্যবহার করি। এখন ভাতের পাতিলটা একটু সেকা দিয়ে নিচ্ছি, তাহলে ভাতগুলো খুব ভালো থাকবে। হাতটা ভিজিয়ে ভাতের পাতিলের কাঁচাটা একটু মুছে নিচ্ছি। একটু মারটা লেগে আছে, এখন দেখতে ভালো লাগছে। এদিকে মাছের তরকারিটা উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ ভেঙে ভেঙে দিচ্ছি। একটু মাখো মাখো রাখবো তরকারিটা, যেহেতু আলু আছে, ঠান্ডা হলে তরকারিটা আরো বসে যাবে। সব সিদ্ধ হয়ে গেছে, কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে। পার্থর জন্য একটু তরকারি উঠিয়ে নিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই, এমনিতেই গুঁড়ো মরিচগুলোতে রং খুবই সুন্দর, তবে যেরকম লাল দেখা যাচ্ছে তেমনটা ঝাল নয়, দেখেই অনেকে ভয় পেয়ে যাবেন। রান্না শেষ। এখন দিনের 3:15 বাজে প্রায়। আমি ভাত খেতে বসলাম। আজ আমি একেবারে একা, পার্থও বাসায় নেই। সেই সকাল 9:30টায় পার্থ বের হয়েছে, এখন আমি একেবারেই একা। 3:15 বাজে, এখন ভাত খেতে বসলাম। আপনাদেরকে আমি সব সময় বলি, পার্থর জন্য যা খাবার রাখি রাতে খাবি বলে, যেদিন ও রাতের বেলা খায় না ওই দিন খাবারগুলো থেকে যায়। এটা হলো বাদাম ভর্তা, পরশু দিনের। 2টা করলা ভাজা রেখেছিলাম, ওগুলি। একটু দুধ জাল করে নিয়েছি, আম দিয়ে দুধ ভাত খাবো। আর এই খাবার সকাল থেকে একেবারে কিছুই খাই নাই, আজকে হলুদ চাও বানাই নাই।
উনি না থাকলে আসলে অলসতাও লাগে অনেক। বাদাম ভর্তা। চারিদিকে বিল্ডিং এর কাজ চলছে, অনবরতই ঠক ঠক শব্দ। বিভিন্ন ধরনের শব্দের কারণে ভিডিও করা যায় না। এ কারণেই প্রায় সময় আমি ভিডিওতে ভিন্নভাবে ভয়েস দিই। ভয়েস দেওয়ার সময়ও আবার নীরবতা পাই না, সব সময়ে বিভিন্ন ধরনের শব্দ লেগে থাকে। গতকাল কালো জিরা ভর্তা করেছিলাম, তো ওনাকে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। উনি দুপুরে বাড়িতে যান নাই, মেয়ের বাসায় গেছে, সোমার বাসায়। সোমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছে, তখন ওই কালো জিরা ভর্তা একটু বেশি হয়ে গেছে, সোমার জন্য একটু রেখে দিয়েছে। রাত্রে আমার মেয়ে ফোন করে বলে, মা কালো জিরা ভর্তাটা কি যে স্বাদ হয়েছে। আমি তুই কই পালি? বাবু তো আমাদের বাসায় আসছিল। এমনি এমনি ঘটনা। তো বিকালে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে বাড়িতে গেছে, আবার রাতে চলে আসছে বাসায়। কি যে চমৎকার! মাছের তরকারি খেতেও ইচ্ছা করছে না। দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। মাছ খাবো না। আম দুধ ভাত হলেই চলে আমার, দারুণ খাওয়া। মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে, কিন্তু আমার মাছ খেতে ইচ্ছা করছে না। প্লেট ধুয়ে একটু ভাত নিয়ে আসলাম দুধ ভাত খাবো বলে। দুধের ভাত ভালোভাবে কচলিয়ে নেওয়া লাগে, না হয় দুধ দিলে সাথে সাথে ভাত শক্ত হয়ে যায়। আগে আমার মা বলতো, আসলে ঠিক। আগে তো আমরা গরুর দুধ খাইতাম, খাঁটি গরুর দুধ। হাঁড়ি ভাঙ্গা আম। দুধের পাতিলটা একটু ঢাকা দিয়ে রাখি, মাছি বসতে পারে। আম কাঁঠালের গন্ধে এমনিতেই মাছি আসে ঘরে। আমের গন্ধে শুধু মাছি ঢুকে ঘরে। এত মিষ্টি, এত গ্রান, এত স্বাদ হাঁড়ি ভাঙ্গা আম। আম মনে হচ্ছে শক্ত, আসলে এত মিষ্টি, এত স্বাদ, এত গ্রান। পার্থ এখনো এই আম খাই নাই, ও আম্রপালি খেয়েছে, এটা খাই নাই। রাতে আসলে ওকে হাঁড়ি ভাঙ্গা আম দেব। কি স্বাদ! এই স্বাদের কোনো তুলনা নাই। আম্রপালি।
এত খাবার খেলে আর ক্ষুধা লাগে 24 ঘন্টায়, আর একবারে তো ক্ষুধা লাগবে না। প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।